আজকের আলোচনা এডুকেশন সিস্টেম ও পুঁথিগত বিদ্যার ব্যাপার নিয়ে। বর্তমানে যে পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থা চলছে তাতে শিক্ষার জ্ঞান ছাত্রছাত্রীকে কতটা বিকশিত করছে সেটাই ভাবার বিষয় হয়ে গেছে। যত মানুষ শিক্ষিত হচ্ছে ততই যেন তারা স্বার্থপর হয়ে উঠছে। ছাত্রছাত্রীদের মধ্যে জ্ঞান, সুবিচার ও ভাবনার বিষয়টা অতটা গুরুত্বপূর্ণ না দিলেও কম্পিটিশন যে মেন্টালিটিটা সেটা ঢোকানো হচ্ছে, যার ফলে মানুষ অনেক বেশি স্বার্থপর তৈরি হচ্ছে। অ্যাট এনি হাউ সাকসেস চাই, যার ফলে দয়া, মায়া, সম্মান প্রদান করা সবটাই আস্তে আস্তে কমে আসছে। শিক্ষিত ছাত্রছাত্রীর ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি হয়ে দাঁড়িয়েছে। এদের মধ্যে পুঁথিগত শিক্ষা ছাড়া আর কিছুই পাওয়া যাচ্ছে না। যে যত বেশি টাকা ঢালছে সে তত বেশি বিদ্যা লাভ করতে পারছে, অর্থাৎ টাকার বিনিময় শিক্ষাকে ক্রয় করা হচ্ছে। পুঁথিগত শিক্ষার সঙ্গে বর্তমান বাস্তব সমাজে চলার মধ্যে প্রচুর পার্থক্য রয়েছে। আসুন সেই নিয়েই আজকের এই আলোচনা। প্রথমত, পুঁথিগত বিদ্যার যে ছোট থেকে শেখানো হয় গরু আমাদের দুধ দেয়, হাঁস মুরগি আমাদের ডিম দেয়, বিষয়টি কি সত্যিই তাই? তারা কি সত্যি আমাদের ডিম দুধ দেয়? অ্যান্সারটা না। বাস্তবটা হলো গরুর থেকে আমরা জোরপূর্বক সেই দুধ কেড়ে নিই। হাঁস মুরগিও আমাদের জন্য ডিম দেয় না, তাদেরকে ইঞ্জেকশন প্রদান করিয়ে দ্রুত ডিম পাড়িয়ে সেই ডিম খাদ্য হিসেবে ব্যবহার করি এবং এদেরকে পরে মেরে তাদের মাংস অর্থাৎ সেই অবলা জীবগুলোকে হত্যা করে আমরা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য বা পেট পুজো করার জন্য বলপূর্বক হত্যা করি। পুঁথিগত শিক্ষায় বলা হয়েছে সব মানুষই সমান, অর্থাৎ মানুষের কোনো জাতপাত ধর্ম হয় না। একটি দরিদ্র মানুষও যেমন বাঁচার অধিকার আছে, ঠিক একটি ধনী মানুষেরও ঠিক সমান বাঁচার অধিকার আছে। কেন? কারণ ধনী এবং দরিদ্র উভয়েরই রক্তের রং লাল। কিন্তু বাস্তবটা কি সেটাই হয়? মানুষকে জাতপাতের হিসাবেই ভাগ করা হয়েছে, নিচু জাত, উঁচু জাত। এই যে দুটো জাতের হিসাবে যে ভাগ করা এবং তাদেরকে কি করা হয়েছে, বিভিন্ন রকমভাবে সুযোগ সুবিধাকেও সেভাবে তৈরি করে দেওয়া হয়েছে। একই জিনিস দেখতে পাওয়া যায় সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ঠতার মধ্যেও। সেখানেও দেখা যায় যে এই দুটো ভাগের মধ্যে উভয়ই কিন্তু আমরা নাগরিক, উভয়েরই কিন্তু দেশের সুযোগ সুবিধা ও স্বাধীনতা সুখ ভোগ করার সমান অধিকার আছে। কিন্তু বাস্তবে আমরা কি দেখি? সংখ্যালঘু যারা তাদের জন্য সুবিধার ব্যবস্থা আলাদা, আর সংখ্যাগরিষ্ঠ তাদের সুবিধার ব্যবস্থা আলাদা। অর্থাৎ সংখ্যালঘুদের ক্ষেত্রে সুবিধার ব্যবস্থাটা সবচেয়ে বেশি করা হয়েছে। কিন্তু কেন? আমরা সকলেই তো নাগরিক, প্রত্যেকেরই দেশের সমস্ত স্বাধীনতা সুখ ভোগ করার অধিকার রয়েছে। যদি সব মানুষ সমানই হয় আর যদি সব নাগরিক সমান হয় তাহলে ভেদাভেদ কেন? এরপরে বলা হয়েছে প্রতিটি জীবের মধ্যেই নাকি প্রাণ আছে, তাহলে আমরা নিজেদের স্বার্থে কেন গাছকে ও অবলা জীবকে হত্যা করি? শিক্ষায় বলা হয়েছে হত্যা করা মানেই পাপ, তাহলে প্রতিদিন আমরা কত অগণিত অবলা জীবকে হত্যা করে আসছি, সেটা কি তাহলে পাপ নয়? এর কি কোনো সাজা হবে না? আমাদের শেখানো হয় সিংহ বনের রাজা। বাস্তবে কি সত্যি কি সিংহ কি জানে যে সে বনের রাজা? তাকে রাজার আসন দেওয়া হয়েছে। গাধা নিজেও জানে না কেন তাকে দিয়েই সমস্ত বোঝা বওয়ানো হয়। শুয়োর সে নিজেও জানে না কেন মানুষ তাকে ঘৃণার চোখে বা নিকৃষ্টভাবে দেখে, তার কি অপরাধ? পুঁথিগত শিক্ষায় বলা হয়েছে যে পরের উপকার করো। বাস্তবে কি দেখি? পরের উপকার করেছো তো মরেছো। বৃক্ষ আমাদের ফুল দেয়, ফল দেয়, বাঁচার জন্য অক্সিজেন দেয়, পরিবেশকে স্নিগ্ধতা ও ছায়া দেয়। তার পরিণামে আমরা কি দিই? কিছু টাকার বা অর্থের বিনিময়ে আমরা তার প্রাণটাকেই নিয়ে নিই। গরুর থেকে আমরা কি পাই? দুধ পাই। তার পরিণামে আমরা কি করি? যেদিনই তার দুধ দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে সেদিনই তার প্রাণ নাশ করি এবং তার প্রাণ থেকে মেরে তার মাংস খাই আর তার চামড়া দিয়ে বিভিন্ন শৌখিন দ্রব্য বানাই। আমরা কতটাই নৃশংস! পুঁথিগত বিদ্যায় বলা হয়েছে বিজ্ঞান আমাদের মানব সভ্যতাকে উন্নতির পথে নিয়ে চলেছে। কিন্তু বাস্তবে কি দেখি? বিজ্ঞানকে অপব্যবহার করে মানুষকেই মারার জন্য উন্নত হাতিয়ার বানাচ্ছে।
সমস্ত মানব সভ্যতাকে ধ্বংস করার জন্য অ্যাটম বোম তৈরি করা হয়েছে এবং সবাই সবাইকে ভয় দেখাচ্ছে। নিরীহ প্রাণীদের উপর বিভিন্ন রকম কেমিক্যাল অস্ত্র প্রয়োগ করা হচ্ছে, বিভিন্ন রকম কেমিক্যাল আইটেম প্রয়োগ করে তাদের অস্তিত্বকে বিপন্ন করা হচ্ছে। পুঁথিগত বিদ্যায় সৎভাবে চলায় সৎকর্ম করার কথা বলা হয়েছে, কিন্তু বাস্তব জীবনে সৎভাবে চলা সৎকর্ম করা মানুষগুলি কি সবচেয়ে বেশি সুখী রয়েছে? না, তারা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন। জীবনে কোনো সুপারিশ বা ঘুষের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করা উচিত নয়, বা বংশের নাম ভাঙিয়ে কখনো চলা উচিত নয়, কিন্তু বাস্তবে কি চলে? সুপারিশ ও ঘুষ ছাড়া কোনো কর্ম সফল করাই সম্ভব হচ্ছে না। ইতিহাসে বলা হয়েছে বাংলার নবাব ও মোগলরা খুবই প্রজাদরদী ছিল, কিন্তু এটা সম্পূর্ণ একটি ভুল তথ্য। এই সমস্ত সম্রাটরা নিজেরা মুসলিম হয়েও মুসলিম প্রজাদের উপরেও অত্যাচার চালিয়েছিল, আর হিন্দুরা অত্যাচারেই তো হয়েছিল সবচেয়ে বেশি। অত্যাচারের ব্যাপারে যে ইতিহাস সাক্ষী রয়েছে, নবাব যে পরিমাণ সৈন্য বল ছিল বা তার ক্ষমতা ছিল, সে সহজেই ইংরেজদের হারাতে পারত, কিন্তু নবাবের নিজেদের প্রজারা ও সৈন্যরাও নবাবের কোনো সহযোগিতা করেনি, যার ফলে তার পরিণতি হয়েছিল ইংরেজদের কাছে বন্দী হতে হয়েছিল আর মির্জাফরকে বেঈমান উপাধি পেতে হয়েছিল। পুঁথিগত বিদ্যায় বলা হয়েছে যে যত বেশি শরীরচর্চা করবে, খেলাধুলা করবে, তত শরীরের ইমিউনিটি পাওয়ার তৈরি হবে, সে স্ট্রং হবে। কিন্তু বাস্তবে দেখা যায় বেশিরভাগ ছাত্রছাত্রীরাই আজকাল শরীরচর্চা খেলাধুলার জগৎ থেকে অনেক দূরে চলে গেছে, কারণ বর্তমান এডুকেশন সিস্টেমটাই এমন করে দিয়েছে যে প্রত্যেক ছাত্রছাত্রীরা পড়াশোনার বিষয় ছাড়া কোনো স্পোর্টসের ব্যাপারে সময় দিতে পারছে না, যার ফলাফল অল্পতেই ডিপ্রেশন, উইকনেস, এনার্জি লস ও অ্যাগ্রেসিভ হয়ে উঠছে। আর তারা ওয়েস্টার্ন কালচারকে ভীষণভাবে ফলো করছে, আর মোবাইলের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে। সমস্ত বিষয়ে একটি নোংরা রাজনীতি বর্তমানে প্রভাব চলছে, যার ফলাফল হিসাবে ছাত্রছাত্রীদের যে সুযোগ সুবিধা থেকে তারা অনেক বেশি বঞ্চিত হচ্ছে, যেটা পুঁথিগত বিদ্যার সঙ্গে বাস্তবে কোনো মিল নেই। পুঁথিগত বিদ্যায় বলা হয়েছে যে একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, কিন্তু বাস্তবে পরিস্থিতি কিন্তু অন্যরূপে ইঙ্গিত দিচ্ছে। পুঁথিগত শিক্ষায় বলা হয়েছে যে নেতাজি কোনো বিমান দুর্ঘটনায় মারা গেছিলেন, কিন্তু ইনফরমেশনটা পুরোটাই ভুল, আর এই বিষয় নিয়ে কখনো সেরকমভাবে কখনো কোনো তদন্ত করা হয়নি, বা তদন্ত উঠলেও সেটাকে কখনো এগোয়নি, সে তদন্ত একটা কোনো জায়গায় চাপা পড়ে গেছে। পুঁথিগত বিদ্যার সঙ্গে বাস্তব জীবনের কোনো মিল পাওয়া যাচ্ছে না। যতদিন পর্যন্ত সমাজ সচেতন না হবে, মানুষের ন্যায় বিচার বোধশক্তি বিকাশ না হবে, ততদিন পর্যন্ত পুঁথিগত বিদ্যা আলোচনা একদিকে আর বাস্তবের চিন্তাধারা থাকবে আর একদিকে, অর্থাৎ পুঁথিগত বিদ্যার বাস্তবের মধ্যে দূরত্ব অবশ্যই থাকবে। আর এই কারণেই শ্রীরামকৃষ্ণদেব বলে গেছিলেন মানুষের উদ্দেশ্যে যে সবার চৈতন্য হোক, এবং আমরা প্রত্যেকেই জানি যে এই দিনটি উপলক্ষে কিন্তু এই কল্পতরু উৎসব নামে পরিচিত হয়েছে। আমার এই পয়েন্টগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকে ভালো থাকবেন এই বলে আমি আমার এই বক্তব্য এখানে শেষ করলাম। নমস্কার।